দীর্ঘ 25 বছর পর আপনাকে পরিচালনায় দেখা যাবে। অনুভূতিটা একটু জানতে চাই, কেমন লাগছে? না, এটা তো অনেকদিন আগে থেকেই আমার করার পরিকল্পনা। তো এই করব করব করে আমার মঞ্চের কাজ, আরও নানান ধরনের কাজকর্মের সঙ্গে আমি যুক্ত আছি, তো এই জন্য এটা ধরতে একটু দেরি হয়ে গেল। তো চ্যালেঞ্জিং। এখনকার দিনে তো প্রথমত টেলিভিশন দেখে না, অন্য সব স্ক্রিন চলে আসছে, ওটিটি, ইউটিউব এইসব চলে আসছে। তার মধ্যে এই নাটক করা এবং নাটকটি দর্শক দেখুক, এটা তো সবারই কামনা, আমারও কামনা তাই। তো একটু চ্যালেঞ্জিং মনে করছি আর কি যেটা। আপনি বলছিলেন চ্যালেঞ্জিং। আসলে আপনার মতো গুণীজন এতদিন পর নির্মাণে ফিরছেন। আসলে বলা হয় সাঁতার যিনি শিখেন তিনি আসলে কোনো সময় ভোলেন না। এই জায়গায় আসলে চ্যালেঞ্জটা কি আসলে সত্যিই আছে, নাকি নিজের সাথে নিজেরই সেই চ্যালেঞ্জটা? আরে সেটা তো সাঁতার শেখে না, কিন্তু সাঁতার জানার লোকটা যদি মানে পদ্মার মাঝখানে পড়ে যায় তাহলে কি হবে, অথবা যদি ইংলিশ চ্যানেলের মধ্যে পড়ে যায় বা সাগরে পড়ে যায় তার অবস্থা কি হবে, সেটা ভাবতে হবে যে সময় পাল্টে গেছে। যে সময় আমরা টেলিভিশন নাটক করেছি, ধারাবাহিক করেছি, সেই সময়ের দর্শক একরকম ছিল। এখন দর্শক পাল্টে গেছে। দর্শক পাল্টে গেছে, সেই দর্শকের সামনে আমি এতদিন পরে একটা নাটক নিজে লিখে পরিচালনা করব, এটা তো একটুখানি ইয়ে তো হয়ই, দ্বিধাদ্বন্দ্ব তো হয়ই। আর নাটকের মূল বিষয়বস্তু কি একটু ছোট করে আমাদেরকে জানান। নাটকের মূল বিষয়বস্তুটাকে আমি খুব জরুরি মনে করি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমার মূল কাজের ক্ষেত্র হচ্ছে একটা স্কুল, এবং সেই স্কুলের চারপাশে যে গ্রাম, সেই গ্রামের মানুষ, অভিভাবক, ছাত্র, শিক্ষক, এদেরকে নিয়ে আমার কাজটা আর কি। কারণ আমি এটা মনে করেছি যে শিক্ষা ব্যবস্থাটা একটা বিপর্যয়ের মুখে পড়েছে। নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, এবং স্কুল ম্যানেজমেন্টটাও একটা বড় সমস্যার মধ্যে পড়েছে। এবং সেই সমস্যার মধ্য দিয়ে কেমন দেখছি আমরা যে এই স্কুলের ছাত্রদের কি বিহেভিয়ার, এবং এইটার ফলাফলটা আমাদের সমাজে কি ঘটছে, সেটাও একটা দেখার বিষয় আর কি। শিক্ষা ব্যবস্থা আপনার নাটকের মূল বিষয়বস্তু। সেই জায়গা থেকে বাস্তবমুখী শিক্ষার দরকার আছে কিনা, সিলেবাসে বাস্তবমুখী শিক্ষা যুক্ত করার দরকার আছে কিনা বলে মনে করেন? না, বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার কথা তো চিন্তা করাই হচ্ছে, কিন্তু মানে সরকারের যে মানে শিক্ষাটাকে তারা যেভাবে দেখছেন, এইটার একটা মানে যে সমালোচনা হওয়া দরকার, কিন্তু এটা হয় না। এটা হয় না, এটা নিয়ে কথাবার্তা হয় না, এবং যারা কথাবার্তা বলেন তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা সরকারের লোক। কিন্তু জনগণের মধ্যে যে শিক্ষাটাকে নিয়ে একটু ভাবনার বিষয় হওয়া দরকার, সেটা হচ্ছে না। একটা দেশে এতগুলি শিক্ষা ব্যবস্থা, সেখানে ইংরেজি শিক্ষা, বাংলা স্কুল, আবার ইয়ে কিন্ডার গার্টেন, আবার তার সঙ্গে যুক্ত হয়েছে একটা বড় শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় জায়গায় দখল করে আছে মাদ্রাসা। হ্যাঁ, তো মাদ্রাসা শিক্ষায় শিক্ষাটা বাস্তবমুখী যে কথাটা বললেন, মানে মাদ্রাসা শিক্ষার মধ্যে বাস্তবমুখীনতা কীভাবে আনবেন, এটা তো সম্ভব না। তো এই যে এতগুলি মাদ্রাসা, এতগুলি শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা তরুণ, একটা শিক্ষার্থীর অবস্থাটা কি দাঁড়ায়। আমাদের দেশে উচ্চশিক্ষার বিষয় আছে, এতগুলি পাবলিক বিশ্ববিদ্যালয়, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এখান থেকে সবাই মাস্টার্স করে বেরোচ্ছে। লক্ষ লক্ষ মাস্টার্স পাস ছেলেমেয়েরা বেকার, তাদের জন্য কর্মসংস্থান আমরা করতে পারছি না। সেই ক্ষেত্রে উচ্চশিক্ষা কে নেবে, কারা নেবে, এটাও কিন্তু ভাববার বিষয়।
যদি বলি যে বাংলা নাটকের ভবিষ্যৎ আসলে আপনি কি দেখেন, মিডিয়াতে কাজ করছেন, এটাও কি আসলে একটা দুর্ভিক্ষের কারণ কিনা যে নাটকের যে অধঃপতন? না, বাংলা নাটকের ভবিষ্যৎ তো আছেই। এই ইউটিউবে নাটক চলছে, ওটিটিতে নাটক চলছে, সেগুলো তো বাংলায় নাটকই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে এতগুলো টেলিভিশন স্টেশন, বোধহয় এখন 40টায় গিয়ে দাঁড়াবে, এতগুলো টেলিভিশন স্টেশনে প্রতিদিন নাটক হচ্ছে। এখন এই নাটকগুলো কারা দেখে, এটাও একটা কিন্তু গবেষণার বিষয়। আমি শুনছি যে নাটক টেলিভিশনে না দেখে অনেকে ওটিটিতে দেখে। তারপর ইউটিউব একটা বড় জায়গা জুড়ে আছে। তো সেইখানে ভবিষ্যৎ তো আছে। বাংলা ভাষাভাষী আমাদের যত দর্শক আছে তারা তো অবশ্যই বাংলা নাটক দেখবে। তো তাদেরকে একসময় যদি এই বাংলা নাটকের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায়, তাহলে হিন্দি দেখবে, অন্য ভাষার নাটক দেখবে, সেটা দেখবে। কিন্তু বাংলা নাটক চলতেই থাকবে। তবে যে অধঃপতনটা হয়েছে সেইটার থেকে ফিরিয়ে আনা খুব কঠিন কাজ। নাটকের ভাষা নিয়েও কিন্তু একটি সমালোচনা হচ্ছে এখন। না, ভাষার সমালোচনা তো অনেক আগের, এবং প্রমিত ভাষায় লেখালেখি করার লোকও কমে গেছে। সংলাপ লেখা কাজেই কথ্য ভাষা নিয়ে করা হয়, কিন্তু আঞ্চলিক ভাষায় কোনো অসুবিধা নেই। কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা ভাষাকে আবিষ্কার করা হয়েছে, যেটা উচ্চবিত্ত মানুষরা যে ভাষা বলে, বাংলায় পড়তে পারে না, বাংলা বলতে পারে না, সেটা তো আমাদের ভাষা নয়। কাজেই সেইটাও এখন ভাববার বিষয়। আপনি বলছিলেন যে রুচির একটি দুর্ভিক্ষ শুরু হয়েছে, এই দুর্ভিক্ষ থেকে আসলে উত্তরণের উপায়টা কি? কঠিন। কারণ রুচির দুর্ভিক্ষ শুধুমাত্র শিল্পে তো তৈরি হয়নি, সর্বত্র সমাজে সর্বত্র রুচির দুর্ভিক্ষ তৈরি হয়েছে। আমাদের যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটাই নানানভাবে আক্রান্ত আক্রান্ত হওয়ার ফলে রুচির দুর্ভিক্ষটা চলছে। এবং এখান থেকে বেরিয়ে আসতে গেলে প্রথমেই শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করতে হবে। শিক্ষাটাকে ঠিক করতে হবে, একটা শিক্ষার পরিবেশ ভালো করতে হবে, এবং রাজনীতির পরিবেশ, রাজনৈতিক সংস্কৃতি যেটা, সেটাও ঠিক করতে হবে। এই যে প্রতিদিন মারামারি, তারপর একজন আরেকজনকে যেভাবে গাল দেয়, যেভাবে কথা বলে, যেভাবে আচরণ করে, এটা তো একটা রুচির দুর্ভিক্ষেরই ফলাফল। সিনিয়রদের থেকে জুনিয়ররা শিখবে, এটি আসলে অনেকে বলে থাকে বা বীজ বপন করে দেয় সিনিয়ররা জুনিয়রদের ভিতর। সেই জায়গা থেকে আপনারা সিনিয়র, কোনো জায়গা থেকে কি ব্যর্থ মনে হয়েছে কিনা যে এখন আপনারা বলছিলেন যে কালচারের একটা পরিবর্তন ঘটেছে, দুর্ভিক্ষ চলছে, আপনাদের উপর কোনো দায় যায় কিনা সেই জায়গা থেকে? অবশ্যই যায়, অবশ্যই যায়, অবশ্যই যায়। আমরা হয়তো আমাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারিনি, এটা একটা তো বটেই। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদের মুক্তিযুদ্ধের পাশাপাশি পরবর্তীকালের যে যুদ্ধটা, সংস্কৃতির যে লড়াই বা সামাজিক যে লড়াই, সেই লড়াইটা আমরা হয়তো ঠিক মতো করতে পারিনি। মঞ্চ নাটকের গ্রহণযোগ্যতা কি ঠিক আগের মতোই আছে নাকি অনেকটাই কমে গেছে? মঞ্চ নাটকের গ্রহণযোগ্যতা আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এটার অবকাঠামোগত উন্নয়ন দরকার। এই যে 3টি মঞ্চ শুধু সেগুন বাগিচায়, এটা তো হয় না। উত্তরাতে একটা মঞ্চ দরকার, মিরপুরের এত বড় একটা জনগোষ্ঠী, সেখানে একটা মঞ্চ নেই, একটা লাইব্রেরি নেই, একটা জাদুঘর নেই, একটা আর্ট গ্যালারি নেই, এটা কেমন কথা? তো এগুলো তো থাকা উচিত ছিল। এই একটা যেমন সংকটের কথা বললেন, আরেকটা সংকট শোনা যায় পাণ্ডুলিপির সংকট। সেই সংকটটা কি আসলে খুব প্রকট এখন? কিসের পাণ্ডুলিপি? মঞ্চ নাটকের যে গল্পের পাণ্ডুলিপি, অনেকেই বলছেন যে আগের নাটক গল্পগুলোই হচ্ছে। এটা কোনো কথা না। এটা ডাইরেক্টররা, এই যে মঞ্চ নাটক গত বছরে 33 থেকে 40টা মঞ্চ নাটক নেমেছে, এই বছরেও নামবে। এর পাণ্ডুলিপি কোত্থেকে আসে? পাণ্ডুলিপি কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের ভালো নির্দেশক দরকার, সংগঠন দরকার। তাহলে এই পাণ্ডুলিপি কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না।
তরুণরা অনেকে মঞ্চে আগ্রহী না, যেটা আসলে এখন শোনা যায়। সেই জায়গা থেকে আপনারা কোনো কাজ করবেন কিনা আগ্রহী করার জন্য? মঞ্চ নাটকের প্রতি আগ্রহ আহ, নেই এ কথা বলবো না। আমরা তো একটা স্কুল চালাই, সেখানে প্রচুর তরুণ ছেলে মেয়ে কিন্তু শিখতে আসে মঞ্চ নাটক, এবং তারা পরবর্তীকালে নাটকে অংশ নেয়। এখন একটা পথ আছে, সেটা হচ্ছে যে মিডিয়াতে কাজ করলে টাকা পয়সা পাওয়া যায়। আমরা এটা দিতে পারি না, মঞ্চ নাটক থেকে আমরা দিতে পারি না। এইখানে সবসময় আমি বলে আসছি যে এটাকে পেশাভিত্তিক চিন্তা করা দরকার, এবং সেখানে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রের প্রভূত সহযোগিতা প্রয়োজন। পৃথিবীর সব দেশেই মঞ্চ নাটক সাবসিডি ছাড়া এবং সরকারের মানে অনুদান ছাড়া এগুলো চলে না। বাংলাদেশে এখন ওয়েব সিরিজের জয় জয়কার চলছে, খুন ধর্ষণ এগুলোই আসলে আমরা গল্পে দেখছি, এক কথায় থ্রিলার গল্প। সেই জায়গা থেকে দেশীয় সংস্কৃতি উঠে আসা উচিত কিনা আমাদের ওয়েব সিরিজের গল্পগুলোতে? অবশ্যই তুলে আনা উচিত, কিন্তু সারা বিশ্বব্যাপী চলছে এটা। টেলিভিশনের ওটিটির সবচেয়ে ওটিটি এবং ফিল্মে আমরা ওই ইয়থ ক্রাইম, যেটা একদিকে হচ্ছে সেক্স আর একদিকে ভায়োলেন্স, এই দুটোই হয়ে পড়েছে মুখ্য। কিন্তু তারপরেও যে একটা সামাজিক জীবন আছে, যেগুলো দেখে দেখে আমরা বড় হয়েছি, সেগুলো নাই। আমার মনে হয় যে সেইগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। একটু মুক্তিযুদ্ধের কথা শুনতে চাই। মুক্তিযুদ্ধের গল্পের উপর অনেক সিনেমা হয়েছে, সেই সিনেমাগুলো এখনও হচ্ছে, কিন্তু আগের থেকে অনেক কম বলছেন। আর যে সিনেমাগুলো হচ্ছে একই ধাঁচের সিনেমা হচ্ছে, এটা কি কোনো খারাপ প্রভাব ফেলছে কিনা মুক্তিযুদ্ধের সিনেমার উপর? এই ধরনের গল্প কি আরও হওয়া উচিত কিনা মুক্তিযুদ্ধের উপরে? অবশ্যই হওয়া উচিত। মুক্তিযুদ্ধের যে একঘেয়েমি গল্প, এই গল্প আমাদের মুক্তিযুদ্ধকে ক্ষতিগ্রস্ত করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং সেই কারণে এমন কিছু করা দরকার যেখানে মুক্তিযুদ্ধ থেকে মানুষ একটা নতুন বার্তা পাবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা রাজাকার মানেই দেখি যে দাড়ি টুপিওয়ালা একজন, কিন্তু আসলেই কি মুক্তিযুদ্ধের সময় দাড়ি টুপিওয়ালা মানুষই রাজাকার ছিলেন? কিন্তু রাজাকার দাড়ি টুপিওয়ালাও যে ছিল, এটা কিন্তু আমরা অনেক সময় অনেক বইয়ে বা আমরা সিনেমায় দেখেছি। 1971 সেসব দিন একটি উদাহরণ হয়েছিল কিনা সেই সময়? এই ধরনের চরিত্র উঠে আসা উচিত কিনা? না না না, অনেক ধার্মিক মানুষ ছিল যাদের দাড়ি ছিল, টুপি ছিল, কিন্তু তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেনি, বরং অনেক অনেক মুক্তিযোদ্ধাকে তারা বাঁচিয়েছে। কাজে এই যে এক ধরনের চিন্তা, এইটা পচে যাওয়া চিন্তা। অনেক স্যুট কোট পরা লোক রাজাকার ছিল, এখনও আছে, হ্যাঁ, এবং একেবারেই পলিশড চেহারার লোক তারাও আছে। কাজে ওই একটা লোকের একটু দাড়ি দিয়ে একটা টুপি মাথায় দিয়ে রাজাকার বানানোটা খুবই, এটাও একটা রুচির দুর্ভিক্ষের মতো আর কি। আমরা শেষ দিকে আছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আর দর্শকদের উদ্দেশ্য করে এটাই বলবো যে আমি যে নাটকটি করছি চরণ ছুঁয়ে যায়। এই চরণ বলতে আমি বুঝিয়েছি শিক্ষকের চরণ, যে শিক্ষকের চরণ, এবং এই যে গুরুবাদী যে শিক্ষা, গুরু এবং শিষ্য পরম্পরায় যে প্রাচীন কাল থেকে আমাদের শিক্ষা চলে আসছে একটা সংস্কৃতির মাধ্যমে, আমরা সেই জায়গায় আবার ফিরে আসার চেষ্টা করি না কেন? প্রিয় দর্শক, আশা করি আপনারা এই ধারাবাহিকটি দেখবেন। ধন্যবাদ।